বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। 53তম বিজয় দিবস বাংলাদেশের আজকের দিনে, কিন্তু এই 53তম বিজয় দিবস বাংলাদেশে পালিত হবে কিভাবে হবে তাই নিয়ে একটা দোলাচল চলছে। 1971 সালে পূর্ব পাকিস্তান, যে পূর্ব পাকিস্তানে তার দখল করার জন্য পাকিস্তানি সেনাবাহিনী যেভাবে উঠে পড়ে লেগেছিল এবং ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হস্তক্ষেপে পূর্ব পাকিস্তান যে স্বাধীনতা লাভ করেছিল, প্রায় 90,000-এর কাছাকাছি সেনা যেটা আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনাবাহিনীর কাছে, সেই দিনটির উদযাপন নিয়ে আজ বাংলাদেশে যেন একটা দোলাচল অবস্থা। কিন্তু প্রশ্ন হলো যে কেন এই যে বাংলাদেশের যে স্বাধীনতা এলো, বা বাংলাদেশ 52 বছর আগে, আজকে 53 বছর পা দিচ্ছে, কিন্তু 52 বছর আগে যে আজকের এই দিনটা, সেই দিনটাকে কোথাও কি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? বাংলাদেশের নামটাই তো আসতো না যদি না ভারত পাশে থাকতো। তাহলে কেন? বা যদি বলা যায় যে বাংলার যে আমাদের এই পশ্চিমবাংলার যে সংস্কৃতি, ভারতের পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যে যা সংস্কৃতি, সেই সংস্কৃতি আমাদের পড়শি দেশ বাংলাদেশেরও একই সংস্কৃতি, ভাষা এক, সংস্কৃতি এক। তাহলে কি সেই সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা, যেটা 52 বছর আগে চেষ্টা হয়েছিল, সেটাকে আবার কি ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে? তাহলে কি বাংলাদেশ নামটাই থাকবে না? এখন ওইরকম অনেক প্রশ্ন রয়েছে। বহু মানুষ যারা সেই সময়ে মুক্তিযুদ্ধের সময়ে ছিলেন, তারা আজকে দেশ ছেড়ে বিভিন্ন বিদেশে আশ্রয় নিয়েছেন, লুকিয়ে রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে। বহু মানুষকে খুন করা হয়েছে। কেন এই অবস্থা? এই অবস্থার পেছনে দায়ী কারা? কোথাও কি খামতি ছিল এই স্বাধীনতার পরে? কোথাও কি দেশের যে জাতীয়তাবোধ, সেই জাতীয়তাবোধ মানুষের কাছে কি তুলে ধরার কোথাও খামতি ছিল? আজকে এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন এনামুল কবির, বর্ষিয়ান আহ মানুষ। এনামুল কবির তিনি একজন সঙ্গীতজ্ঞ বলা যায়, প্রখ্যাত গিটারিস্ট বাংলাদেশের, এবং তার গিটারের সুর বাংলাদেশের আজকে যে 53 বছরের এই বিজয় দিবস, সেই বিজয় দিবসে তার গিটারের সুর মানুষকে ভাবাচ্ছে যে সত্যি কেন আজকে এরকম হলো। তিনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আহ নমস্কার আপনাকে, আপনাকে স্বাগত বাংলা বলছি চ্যানেলে। নামুল কবির সাহেব, আপনাকে স্বাগত। আপনাকেও শুভেচ্ছা। শুভেচ্ছা আমাকে ডাকার জন্য। আপনার পেছনে বঙ্গবন্ধুর ছবি দেখতে পাচ্ছি, কিন্তু এই বঙ্গবন্ধুকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা কেন? আপনি কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টাকে? আপনি আহ এই মুক্তিযুদ্ধের সময়ে একজন মানে সৈনিক, সে মুক্তিযুদ্ধের একজন সৈনিক বলা যায়, সেই সৈনিক হিসেবে আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, স্বাধীনতার পূর্বের কথাই যাই। আমরা পূর্ব পাকিস্তানে ছিলাম, পশ্চিম পাকিস্তানিরা সবসময় আমাদেরকে শোষণ করেছে। সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের জাতির জনক বঙ্গবন্ধু অনেক আন্দোলন করেছেন, অনেক জেল খেটেছেন, এবং যখন স্বাধীনতার ঘোষণা দিলেন বা দেওয়ার উপক্রম হলো, সেই 7ই মার্চের ভাষণ আপনারা হয়তো শুনেছেন, যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তারপরেই তো দেশে যুদ্ধ শুরু হয়ে গেল, এবং ওই সময় পাকিস্তানিদের পক্ষ অবলম্বন করেছিল আমেরিকা, আর আমাদেরকে সহযোগিতা করেছেন ভারত। প্রায় 1 কোটি লোক ভারতে গেছে বাংলাদেশ থেকে তখন। তো সেই সময় থেকেই আমেরিকা বিরূপ ছিল এই বাংলাদেশের উপরে, বা বাংলাদেশের সরকার যারা আসলো, প্রথমে তো আওয়ামী লীগ ছিল, বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে অন্যান্য কয়েকটা দল আসলো, কিন্তু তাদের একটা আক্রোশ ছিল যে এই দেশটাকে কিভাবে আবার দাবিয়ে রাখা যায়। সেই চেষ্টাই, তারই পরিণতি আজকে আমাদের এই অবস্থা আর কি। কারণ আমেরিকা দীর্ঘদিন ধরে, ডক্টর ইউনূস সাহেব উনি নিজেই বলেছেন বিদেশে একটা চ্যানেলে, যে উনি 5 বছর আগে থেকেই চেষ্টা করতেছে এই যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য।
এবং বিভিন্ন কলা কৌশল খাটিয়ে সেই কাণ্ডটা ঘটিয়েছেন। কিন্তু বিষয়টা হলো যে বিজয় দিবস তো মুছে ফেলার মতো না। একাত্তরে সেই যুদ্ধ, ভারতীয় সৈন্যরা অংশগ্রহণ করেছিল, আমরা আশ্রয় নিয়েছিলাম প্রায় 1 কোটি লোক। সেই দিনগুলো তো আর ভোলানো যাবে না, মুছা যাবে না। তারা একটা চেষ্টা করেছিল প্রথম প্রথম যে সবকিছুই উল্টে দেওয়া যায় কিনা, কিন্তু সেটা সম্ভব না। কারণ একটা দেশ আজকে 53-54 বছর বয়স, সেই দেশের সারা বিশ্ব জানে আমাদের বিজয় দিবস, আমাদের স্বাধীনতা দিবস, এগুলো সারা বিশ্ব জানে। যে কারণে তারা হয়তো চেষ্টা করেছিল, কিছু আহ, অঘটনও ঘটিয়েছে। বঙ্গবন্ধুর আহ, ইয়ে ক্ষতিগ্রস্ত করেছে, মূর্তি, তারপরে বিভিন্ন জায়গা ভাঙচুর, এগুলো হয়েছে। বিষয়টা হলো যে বিজয় দিবস আহ, আমাদের থাকবেই, বাঙালি যতদিন আছে বিজয় দিবস, স্বাধীনতা দিবস এগুলো থাকবে। তারা চেষ্টা করেছিল এটারে কিছুটা ম্লান করার জন্য, হয়তো বা করতে পেরেছে। তবে আমাদের বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবও গিয়েছেন, আমাদের প্রেসিডেন্ট উনিও গিয়েছেন। তাতে বোঝা যায় যে বিজয় দিবস কিছুটা হয়তো ম্লান হয়েছে। মানুষ, বাংলাদেশের মানুষ অনেকেই এইসব দিনগুলোকে ভুলে যেতে চাইবে না কোনোদিনই। কারণ এইসব দিনগুলোই আমাদেরকে উজ্জীবিত করে রেখেছে এখনো পর্যন্ত, এই স্বাধীনতা বিজয় দিবস গুলোকে। আচ্ছা, এই জায়গা থেকে আমি বলছি যে আপনি তো এখন বোধহয় টরেন্টোতে রয়েছেন, আমেরিকায় রয়েছেন। না, এটা কানাডা, টরন্টো, কানাডা। কানাডাতে রয়েছেন, হ্যাঁ। তো জি, এখন কানাডাতে প্রায় সকাল 10টার কাছাকাছি সময়। আর আমাদের যখন এই প্রতিবেদন করছি, আমাদের এখানে প্রায় রাত্রির 9টার কাছাকাছি সময়। আমাদের রাতটাও 10টা 25 এখন, দশটা হ্যাঁ, পঁচিশ 10টা 25। সকাল। আমাদের এখানে জি, 8টা 55 এখন সময়। তো এই জি। জায়গাটা থেকে আমার যেটা বক্তব্য বা যে আপনার এখন 82 বছর প্রায় বয়স। তো আপনি যখন আজ থেকে যদি 52 বছর আগে দেখি, তখন আপনার বয়স প্রায় 30 বছর। তখন আপনি জি, একটা যুবক। হ্যাঁ, যুবকের যে টকবকে যে রক্ত, সেই রক্ত তখন আপনার শরীরে টকবক করছে। তো সেই সময়কার স্মৃতি, সেই সময়কার কিছু কথা আপনার থেকে শুনতে চাইছি, সেই দিনকার কথা। হ্যাঁ, সেই তো 1971 সাল যুদ্ধ শুরু হলো 26শে মার্চ। আমি তখন ঢাকায়, বাংলাদেশে একটা জায়গায় বসবাস করি। আমার বাসার সামনে দিয়ে রাতভর পাকিস্তানি ট্যাঙ্ক যাতায়াত করেছে। তো তখনই আমরা বুঝতে পারলাম সারা ঢাকা শহর আগুন জ্বলছে। তো আমি তো গিটার শিল্পী, জানেন আমি সেই 1960 থেকে আমি গিটার বাজাই, তো এখনো বাজাচ্ছি। তো বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন হলে আমার ছাত্র ছিল, এক জায়গায় বসে তারা গিটার শিখতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল বলে জায়গাটা। তো জগন্নাথ হলে আমার 11 জন ছাত্র ছিল, একটা রুমে ওরা গিটার শিখতো। আমাকে বলছিল, স্যার আমরা যদি এক জায়গায় বসে শিখি আমাদের সময় বাঁচবে। তো আমি ওইভাবে ওদের সপ্তাহে 2 দিন শেখাতে যেতাম। তো সেই 26শে মার্চের যেদিন হামলা হলো, পাকিস্তানিরা হামলা করলো বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় হলগুলোতে হামলা হলো, জগন্নাথ হলেও হামলা হলো। তো আমার যখন কারফিউ ভঙ্গ হলো, তো আমার একটা মোটরসাইকেল ছিল। আমি সেই মোটরসাইকেল নিয়ে আমার বড় ভাইকে বললাম যে, ভাই একটু চলো তো আমরা ঘুরে আসি ঢাকা শহরে কে কোথায় কি অবস্থা আছে। তা আমি সরাসরি জগন্নাথ হলে গেলাম, বিশ্ববিদ্যালয়ে। ঢুকতেই জগন্নাথ হলের যে দারোয়ানটা, সে আমাকে চিনতো, কারণ আমি নিয়মিত যেতাম এখানে। আমাকে দেখে বললো, স্যার আমরা 3টা ছাত্র কালকে রাত্রে মারা গেছে আর্মিদের গুলিতে। তো সেই সব নামগুলো এখন ইয়েগুলো আছে, হলে টাঙানো আছে, যারা যারা মারা গেছিল ওই হলে। তো আমি একটু হতভম্ব হয়ে গেলাম। 2-3 জনের নাম বললো। একটা ছিল চিরাগের ছেলে, তার কথা বললো, সে খুব প্রিয় ছাত্র ছিল আমার। তো সেখান থেকে দেখে আমার খুব প্রিয় ব্যক্তি ছিল, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন ডক্টর জিসি দেব। ওনার ছেলের বউ আমার কাছে গিটার শিখতো। তা আমি একটু খবর নিতে গেলাম, তো শুনলাম যে উনিও নিখোঁজ হয়ে গেছে আগে, গতকাল রাত্রে থেকে। এটা 14ই ডিসেম্বরের কথা বলতেছি আর কি। পরে ডক্টর হিনার সংযুক্ত ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তার বাসায় গেলাম খোঁজ নিতে। আমাদের স্বাধীনতার পরপরই উনি মন্ত্রী হয়েছিলেন, ফণীভূষণ মজুমদার খাদ্যমন্ত্রী হয়েছিলেন। ওনার ছোট বোন বিজলী সেনগুপ্ত আমার কাছে গিটার শিখতেন। তো আমি ঘরে নক করাতে উনি অবাক হয়ে গেলেন যে আমি এত ঝামের মধ্যে আসলাম। তো আমি বললাম যে আমি খোঁজ করতে আসছি যে দাদা কেমন আছে, কি বৃত্তান্ত। তো বললো যে দাদা তো 2 দিন আগেই এখান থেকে সরে গেছে।
পরে যে একটা পুজো ঘর ছিল তাদের ছোট্ট একটা, যে আমাকে নিয়ে গেল যে আসেন দেখেন কি অবস্থা, তছনছ করছে এরা এসে, যেহেতু ফণীভূষণ মজুমদারকে পায় নাই। তা আমি খুব মর্মাহত হলাম যে আহ, স্বাধীনতা যুদ্ধে যারা আহ, অংশগ্রহণ করেছিলেন তাদের বাড়ি বাড়ি হামলা, এবং এখানে মূলত পাকিস্তানি আর্মিরাই জড়িত ছিল না, রাজাকার আরবদল বলে যাদেরকে আমরা জানি তারাই এই সব ঘর বাড়ি চিনিয়ে দিয়েছিল ওই সময় কে কোথায় বসবাস করে। যা হোক, অনেককে পেয়েছিল, অনেকে পায় নাই। তো ফণিদাও সেদিন ধরা পড়েন নাই। তো স্বাধীনতা যুদ্ধ চলতে থাকলো। আমার বাড়ি যশোর জেলায়। আমরা প্রায় দেশের বাড়ি যাচ্ছি, আবার আসতেছি ঢাকায়, কারণ দেশের বাড়ি সংখ্যালঘুদের উপরে কিছু টর্চার হচ্ছিল। কম দামে সব জিনিসপত্র কেনা শুরু করলো, বললো যে তোমরা তো ইন্ডিয়ায় চলে যাবে, এগুলো বেচে দাও আমাদের কাছে। তখন আমরা বাধা দিয়ে ঠেকাইছি, অনেকগুলো আমি করেছি। যদিও আমি মুক্তিযুদ্ধে যাইনি, কিন্তু আমি গ্রামে গঞ্জে এইসব কাজগুলো করে বেরিয়েছি। একবার এই গ্রাম সেই গ্রাম, এই খবর হলো যে আজকে আর্মি নামবে এখানে, আমরা চলে গেলাম, সমস্ত গ্রামের লোকজন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা ছিল, আমরা অন্য একটা গ্রামে চলে গেলাম। তো এইভাবে 9টা মাস চলেছে। ঠিক স্বাধীনতা শেষ প্রহরে আমরা ঢাকায় ফিরে আসলাম, যেদিন পাকিস্তান আর্মি সারেন্ডার করলো। আমরা সেই দৃশ্য দেখেছি, ছিলাম। তো এই এই তো ইতিহাস, স্বাধীনতার ইতিহাস। এবং আমাদের যারা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল, অনেকেরই ঘর বাড়ি রেখে গেছিল। সবচেয়ে মজার ব্যাপার হলো কি, ওই সময় কেউ কারো জিনিস নিত না, চুরি হতো না, ঘর বাড়ি চুরি হতো না। আমি যে বাসায় থাকতাম সেই বাসাটা ফেলে রেখে আমি আমার বড় ভাইয়ের বাসায় এসে শেল্টার নিয়েছিলাম। 6 মাস পরে গিয়ে দেখি যে সবকিছু একই রকম আছে, কেউ কিছু ধরে নেই। কিন্তু এখন হয়ে গেছে তার উল্টোটা। এখন সেই মানুষের সেই চরিত্রও নাই, সেই অনুভূতিও নাই। সেই মুক্তিযুদ্ধের যে একটা অনুভূতি ছিল যে আমরা স্বাধীন হব, আমরা একত্রিত থাকবো বাঙালিরা, সেই অনুভূতি বা সেই আহ, মনোমানসিকতা এখন আমাদের নেই। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি। তো এই জায়গাটা থেকে আরেকটি বিষয় যেটা, সেটা হচ্ছে সেই সময় যারা আপনি রাজাকারদের কথা বলছেন, যারা রাজাকার, এবং সেই রাজাকারদের মধ্যে একটা ক্ষোভ ছিল, এবং সেই ক্ষোভ তারা পুষে রেখে 52 বছর পরে, 52 বছরের মাথায় আবারও তারা চাইছে যে ইসলামিক রাষ্ট্র বা মৌলবাদী যে কাজকর্ম বা মৌলবাদ বাংলাদেশে ফিরিয়ে আনতে। এই জায়গাটা থেকে প্রশ্ন, কোথাও কি বঙ্গবন্ধুর যে একটা উদার মানসিকতা, উদার মন, তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন সেই সময়, যারা সেই সময় চেয়েছিল রাজাকার হিসেবে বা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করেছিল, তাদেরকে ক্ষমা করে দেওয়াটা কি কোথাও কি ভুল হয়েছিল বলে মনে হচ্ছে, কি বলবেন? ক্ষমা, তো ওনার তো উদারতা ছিল। উনি সবসময় মানুষকে ভালোবাসতেন, এবং সেই উদারতার সুযোগে তারা এই 53 বছর ধরে দেশের ভিতরে লালিত পালিত হয়েছেন, যা বুঝি এখন। তাদের যে আহ, বর্তমান যে অবস্থা, আমরা আমরা বলতাম যে এরা বোধহয় শেষ হয়ে গেছে, আসলে শেষ হয় নাই। ভিতরে ভিতরে এরা মানসিকভাবে তৈরি হয়েছে। যেখানে আমি বললাম যে আমেরিকা তো সহযোগিতা করেছে, এবং ডক্টর ইউনূসকে সামনে রেখেই এই কাজটা তারা করেছে। তো মৌলবাদী মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না আমার মনে হয়, কারণ বাঙালি সচেতন। পশ্চিম পাকিস্তানের আর্মিদেরকে যারা যুদ্ধ করে তাড়িয়েছে, তারা এই মৌলবাদীদের খপ্পরে পড়বে না, এটা আমার বিশ্বাস। এবং আমি সেই আশাই বুক বেঁধে আছি যে আবার কোনো পরিবর্তন যদি আসে মৌলবাদীদের বিরুদ্ধে, আহ, তখন হয়তো ভাববো আমি দেশে যাব কানাডা থেকে। আরেকটা জিনিস যেটা কোথাও কি মনে হচ্ছে যে এই এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, তারপরে যে আহ, কোথাও একটা খামতি থেকে গেছিল যে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করা দেশবাসীকে, কোথাও কি সেই খামতি ছিল যেটা আজকের এই দিনটা দেখতে হলো বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে? দেখুন, রাজনীতিবিদদের কিছু ভূমিকা আছে ভুলের কারণে আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আমি বলবো। কারণ সারা দেশের মানুষকে একই সূত্রে রাজনীতিবিদরা গাঁথতে পারেন নাই। আর আমাদের দেশের যদি নির্বাচনের কথা বলি, আমি ব্যক্তিগতভাবে বলবো যে কিছু কিছু নির্বাচন স্বচ্ছ হয় নাই, যে কারণে মানুষের একটা ক্ষোভ ছিল, এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশই ঘটেছে
এই বর্তমান জুলাই আগস্টের যে ঘটনাগুলো ঘটলো সেখানে আমি মনে করি আর কি। আর একটা হচ্ছে যে শুধু কি এই নির্বাচন বা এইটা বা দীর্ঘদিন ক্ষমতায় থাকা এবং বিরোধী দলকে একটা বিরোধী দলের যে কথা বলার সুযোগ না দেওয়া, এই বিষয়গুলো তো কাজ করেছে। সেই সঙ্গে কোথাও কি মানে একটা যে এই যে স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দেওয়ার যে চেষ্টা হচ্ছে, তার পেছনে আর কি অন্য কোনো কারণ থাকতে পারে বলে মনে হচ্ছে? না, আমার আমার কাছে মনে হয় না, কারণ ওই সময় আমরা পাকিস্তানের পক্ষে যারা কাজ করেছিল এই দেশে, তারা শুরু থেকেই প্রতিশোধ নেওয়ার একটা আহ, চেষ্টা ছিল, এবং সেই চেষ্টারই বহিঃপ্রকাশ ঘটেছিল 75-এ আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডটা। এবং তারপর আমাদের জাতীয় নেতা অনেককেই হত্যা করা হয়েছে। এই আহ, যে- যে- রাজাকারদের যে মনোবাসনা ছিল যে তারা আবার এই দেশটাকে পাকিস্তানি বানাবে বা কিছু একটা, তো পাকিস্তান তো আর হওয়ার প্রশ্ন উঠে না। যদিও আমরা প্রথম দেখছি যে এরা পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করেছে আমাদের প্রেস ক্লাবে। তো এগুলো বাঙালির সামনে একটা লজ্জাজনক কথা যে যারা একসময় আমাদেরকে বিরোধিতা করেছে যে পাকিস্তান, আজকে সেই পাকিস্তানের পতাকা নিয়ে অনেকে হাঁটছে বা মিছিল করেছে। তো এটা আমরা আমাদের কাম্য না। এবং আমি বলবো যে আমাদের যে সরকার ছিল আগে শেখ হাসিনার, সে এগুলোকে ট্যাকেল করতে পারেনি। এবং গোয়েন্দা বিভাগ আমাদের সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এইসব ব্যাপার নিয়ে, আমার কাছে মনে হয়। আহ আপনাকে ধন্যবাদ ইনামুল কবির। আপনাকে আপনি দীর্ঘদিন মানে সেই সময়ে দেখেছেন সামনে থেকে মুক্তিযুদ্ধ, আজকে আপনি কানাডায় রয়েছেন। তো আপনার যে গিটারের যে সুর, যা বাংলাদেশের মানুষকে সমৃদ্ধ করেছে, গোটা পৃথিবীর মানুষকে সমৃদ্ধ করেছে, আজকের দিনে বাংলাদেশে শান্তি ফিরে আসুক, এটাই আমরা কামনা করছি। আপনার যে গিটারের সুর দিয়েই আজকে আমরা আমাদের এই যে বিজয় দিবসের যে উদযাপন, সেই উদযাপন করব। ধন্যবাদ আপনাকে। আপনারা সেই ইনামুল কবিরের যে উম, গিটার, হাওয়াইন গিটারের যে সুর, সেই সুর শুনুন। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। হ্যাঁ, আপনারাও ভালো থাকবেন। আমাদের জন্য আশীর্বাদ করেন যেন আমাদের দেশে আবার শান্তি ফিরে আসে। একদম আপনার যে শান্তির বাণী, সেটা হাওয়াইন গিটারের মাধ্যমে আমরা আপনাদের শোনাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।